প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আমি সুব্রত চন্দ্র শীল তোমাদেরকে ডাক্তার কাস্তরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদেরকে আজ আমি তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাসটা আমি নেব। এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম তোমাদেরকে। ওই ক্লাসে বাস্তব সংখ্যা কি, মূলত কি, মূল সংখ্যা কি, অমূল সংখ্যা কি, তারপর ভগ্নাংশ সংখ্যা কি, তারপর তোমাদের ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা এবং আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এই নিয়ে অনেক কথাবার্তা বলেছিলাম। এটা হলো আমাদের এখন যে ক্লাসটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় ক্লাস। তো এখানে আসো, আমাদের এই ক্লাসের প্রথম যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে তোমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তা আবৃত্ত দশমিক ভগ্নাংশের আমি দেখছি 7.5 এবং 7 এর উপর দুটো পূর্ণমূলক থাকা, মানে এই তিনটে সংখ্যার উপরই কি দেওয়া আছে, পূর্ণমূলক দেওয়া আছে। 5, 6, 7 দুটো থাকা মানে তিনটা ডিজিটের উপর কি দেওয়া আছে, পূর্ণমূলক দেওয়া আছে। তার মানে আমি এটা পুরোটার নাম হচ্ছে যে, আমি যদি বলি এটা হচ্ছে যে দশমিকের পরে যেটাতে পূর্ণমূলক নাই সেটা হচ্ছে অনাবৃত্ত অংশ। এটা হচ্ছে অনাবৃত্ত অংশ। আর পূর্ণমূলক যেটার মধ্যে তিনটার মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে আবৃত্ত অংশ। আর পুরোটা টোটাল এই জায়গাটার নাম হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো যে যেটার মধ্যে পূর্ণমূলক নাই এটা হচ্ছে অনাবৃত্ত অংশ, আর যে তিনটা সংখ্যার উপর যে পূর্ণমূলক দেওয়া আছে এটা হচ্ছে আবৃত্ত অংশ। তবে দশমিকের পরে আর পুরো দশমিক সহ পুরোটার অংশটা নাম হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাইলে আমরা আসো এখানে 14 ক দেখো, এখানে বলা আছে যে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এই দুটাকে এটা যেরকম ঠিক, অর্থাৎ এই দুটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এই দুটা সংখ্যার আবৃত্ত দশমিক ভগ্নাংশকে কি করতে হবে, আমাদেরকে সদৃশ করতে হবে, মিল করতে হবে। যে অর্থাৎ এটা পূর্ণমূলক দশমিকের পরে যতটা অনাবৃত অংশ থাকবে এটারও ঠিক ততটা সংখ্যা অনাবৃত অংশ থাকবে, আবার যতটা পূর্ণমূলক সংখ্যা থাকবে মানে আবৃত অংশ থাকবে এখানেও ঠিক ততটা আবৃত অংশ থাকবে। এটা আমাদেরকে কি করতে হবে, সদৃশ করতে হবে। তো সদৃশ করতে হলে কিছুটা আমাদের নিয়ম কানুন আছে। এর মাঝে যে প্রথমত যে তোমাকে আগে চিহ্নিত করবো যে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা আছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই সংখ্যাটিতে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে যে একটা আছে, মানে 2 মানে একটা আছে। এখানে 2 মানে এখানে কয়টা সংখ্যা আছে, পূর্ণমূলক নেই, একটা আছে। অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে একটা, এক। আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে যে এখানে একটা আছে, এখানে এই একটা, দুইটা, তিনটা আছে। তাহলে আমরা এই বিষয়টা লিখবো, তাহলে আমরা লিখি 2.23 পূর্ণমূলক এবং 5.235 তারপর এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। পুরোটার নাম আমি তো আগে বলেছি, এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। অনাবৃত অংশ যেমন দেখো এখানে হচ্ছে কয়টা, একটা আছে, আর এখানে হচ্ছে কয়টা, একটা। মানে টুর উপর পূর্ণমূলক মানে অনাবৃত অংশ কিন্তু কয়টা, একটা। আর টুর উপর পূর্ণমূলক নেই, অনাবৃত অংশ কয়টা, একটা আছে। তাইলে অনাবৃত অংশ হচ্ছে 1 ও 1 এবং এখন আসো অনাবৃত যদি সদৃশ করতে হয়, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার সর্বোচ্চ মানটা নিতে হবে। সর্বোচ্চ সংখ্যা কোনটা তোমরা দেখতে পাচ্ছ, এই দুটোকে সদৃশ করতে হলে এখানেও একটা আছে, এখানেও একটা আছে, এক একের মধ্যে সর্বোচ্চ এক,
1 1 এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে কত 1। যদি এখানে 1 হতো এখানে 2 হতো তাহলে সর্বোচ্চ মান কত 2 হইতো। তাহলে 1 1 এর মধ্যে সর্বোচ্চ মান 1 লিখি এত তাহলে এবং এদের সর্বোচ্চ সংখ্যা 1। তাহলে নিজের ভাষায় লিখে ফেলবে আর কি, নিজের ভাষায় লিখে ফেলবে 1 1 এর মধ্যে সর্বোচ্চ মান কত 1। সুতরাং 2 3 এত এত 2 3 5 এত এতকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে এদের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। এর সর্বোচ্চ মান যেটা এদেরকে সত্যি যখন করব তাহলে এদের সর্বোচ্চ মান যেটা এটাই অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে। এখন তাহলে আমরা আসলে অনাবৃত্ত অংশটা চলে গেলে এবার আসি আমরা আবৃত্ত অংশটাকে কি করব। তাহলে আবার লিখি আমরা এত ও 5.235 এটা তো আবৃত্ত দশমিক ভগ্নাংশে আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা দেখো এখানে 1 আর এখানে আছে কয়টা 2টা 1 ও 2 এবং এদের লসাগু কত 1 আর 2 এর লসাগু কত 2 এ কি 2 তাহলে 2। সুতরাং 2.3 এত ও 5.235 এতকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। তাহলে তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে অনাবৃত অংশের সর্বোচ্চ মান মানে সর্বোচ্চ কত হবে সেটা আবৃত্ত অংশে আমরা লসাগু করব। যেমন এটা 1 ঘর আছে আর এখানে 2 ঘর আছে, তাহলে 1 ও 2 এর লসাগু কত 2 ঘর। তাহলে আমরা পড়ার সুবিধার জন্য আমরা একটা হিসাব করে ফেলতে পারি যে কিভাবে আমরা একটু রাফে যদি রাখি, এটা একটু রাফে রাখি যে তোমার এখানে যদি আমরা এটা একটু লিখতে হবে আমি যদি একটু রাফে রাখি আমার পড়ার সুবিধা হবে। তাহলে অনাবৃত্ত হচ্ছে আমার কত ঘর 1 ঘর, আবৃত্ত হবে 2 ঘর। তার মানে আমার যোগ করলে অর্থাৎ দশমিকের পরে আমার আসবে কয় ঘর 3 ঘর আসবে। দশমিকের পরে কয়টা সংখ্যা থাকবে 3টা সংখ্যা থাকবে। এটা আমি করে ফেলবো যে এটা রাফ রাখবো, এটা পেয়ার না। তাহলে সর্বোচ্চ মান যেটা 1 আর আবৃত্ত অংশ কত 2, তাহলে 2টা লিখে মোট যোগ করে যাবো নিচে।
3। তাহলে আমি এটা বুঝতে পেরেছি যে সদৃশ করতে হলে আমাকে দশমিকের পরে কত থাকবে 3 ঘর থাকবে। তাহলে আমি এখন তাহলে লিখি 2.23 আছে। তাহলে এই কথাটা অর্থ হচ্ছে যে আমি দেখো আমার 2.2 এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা আমরা জানি। আবৃত্ত দশমিক হচ্ছে 3 কোন গেছে খালি 3 এর উপর, মানে অসংখ্য 3 আমি অনেক 3 দিতে পারবো, 3 কোনো সমস্যা না। তাহলে আমার কোন জিনিসটা আমার পুনরাবৃত্তি হবে না, 2.2 কোন অবস্থায় আমার পুনরাবৃত্তি হবে না, 3টাই শুধু আমার কি কোন যেহেতু 3 উপর আছে অনেকগুলো 3 আমার আসতে পারবে। তাহলে আমি দেখি 2.2 লিখলাম, তাহলে 3 আমার অনেকগুলো দিতে পারে, কিন্তু আমার দরকার হচ্ছে যে আমি 3 ঘর রাখবো দশমিকের পরে। তাহলে আমি এই 3 ঘর রেখে দিয়েছি, দেওয়ার পরে আমি কি করব, এটা রেখে দিয়েছি। রাখার পরে আমাকে এখন 3 ঘর, যেখানে অনাবৃত 1 ঘর আছে আবৃত ঘর 2 ঘর, তাহলে আমি এই আবৃত 2 ঘর মধ্যে নিয়ে দেবো আর অনাবৃত 1 ঘর। এখন যদি বলি যে এটা কিভাবে আসছে, যদি বলো যে এটা কিভাবে আসছে, তুমি যদি এখন যে এটা যদি আমি বলি তুমি 2.23 দেওয়া যাবে না, এটা আর এটা একই কথা। তুমি দেখো মনে করো এটা 2.23 কোনগুলি, তাহলে এটা কথা হচ্ছে 2.2 অনেক 3 আছে ডট ডট ডট, আর এটা দেওয়া 2.233 দুটার উপর কোনগুলি, আর 2.2টা দাও ফিক্স, এই 3 দুটা করে আছে, তাহলে 3333, তার মানে আমার এটা দেখতে সেম। কিন্তু তুমি যদি এটা কিভাবে আসছে এটা যদি করতে চাও পেঁচাই ফেলতে পারো। এর থেকে বড় কৌশল হলো তোমার যে অনাবৃত অংশ 1 ঘর হবে, আবৃত 2 ঘর হবে, যোগ করলে 3 ঘর হবে, দশমিকের পর আমি 3 ঘর লিখবো মাস্ট। লেখার পরে তুমি দেখো যে 2.23, তাহলে 2.2 এটা আমি লিখে ফেলছি, এটা কোনো অবস্থা আমি পরিবর্তন হবে না কোন এটা, তাহলে 3 উপর আছে 3 কে আমি কত করছি, আমি 2 ঘর দিয়েছি। কেন দিয়েছি আমি, কারণ আমার আবৃত 3 ঘর আনার জন্য, আমার 1 ঘর রয়েছে এখানে এটা হচ্ছে। এখন দেখো আর এত ও আমার আরেকটা হচ্ছে কত 5.235, তাইলে এই যে এটা তো আমার আছে এত সময়, আমরা এই দেখো 5.235 এটা আমার অলরেডি আছে, 2 ঘর আবৃত আছে 1 ঘর অনাবৃত আছে, এটা সাধারণ আছে। তাহলে এটার সাথে এটা আমার কি গেছে, মিল হয়ে গেছে। আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাই। তোর আমার গতে যায় গ 5.7 কোনগুলি 8.34 এর উপর কোনগুলি 6.245 তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা যদি সদৃশ করতে হয়, এটা দশমিকের পরে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে নাই, মানে শূন্য, এখানেও নাই, এটাতেও নাই, এটাতেও নাই। তাহলে এটা যেহেতু 0 0 0 তিনটা 0 সর্বোচ্চ মান 0, তাহলে আমার অনাবৃত অংশ এখানে আমি দেবো না। আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে এটা অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা নাই। আর আবৃত অংশ অঙ্ক সংখ্যা কয়টা আছে, এখানে একটা, এখানে 2টা, 1 2টা, আর এখানে 3টা। তাহলে 1 2 3 এর আমার, তাহলে আমি যদি রাফ যদি নিয়ে যাই, তুমি দেখো আমি যদি রাফ যদি নিয়ে যাই তাহলে আমার কি হলো, অনাবৃত বলেছে 0, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 0টা রাফ করবো। আর আবৃত অংশের এই কথাগুলো তো আবার লিখবো, ওভাবে এগুলো লিখে ফেলবো। আর আবৃত অংশের অংশ কত, এখানে একটা, এখানে 2, এখানে 3, তাহলে আমার 1 2 3 এর লসাগু কত, 3 দুগুণা 6। তাহলে দশমিকের পরে আমার এখানে যোগ করবো, তাহলে দশমিকের পরে আমার কয় ঘর যাবে, 6 ঘর যাবে। তাহলে আমার 6 ঘর গেলে তাহলে আমার কি হয় দেখো, আমি রাফটাকে যদি এখানে আমার যদি রাখি আমার সুবিধা হবে এই রাফটাকে। তাহলে দেখো 5.7 কোনগুলি, তাহলে যদি আমি এটা যদি সমান যদি লিখি আমার দেখো, তাহলে আমার 5 এটা তো আমি লিখে ফেলবো, দশমিকের আগে যেটা আছে আমি লিখেই ফেলবো। এখানে আমার কি 7 আছে, তাহলে এখানে কিছু আছে নাই, তাহলে 7 লিখবো। 7 আমি কয়টা লিখবো, আমি 1000টা তো লিখতে পারবো, কয়টা লিখবো, এই যে তুমি দেখো এটা আমার দশমিকের পরে 6 ঘর, এটা হচ্ছে দশমিকের পরে হিসাব করবো 6 ঘর, তাহলে আমি 6 ঘর লিখে ফেলবো। তাহলে আমার দেখো 7 1 2 3 4 5 6, তবে এই 6 যে আছে সবগুলা, তাহলে আমার পিছনের দিক থেকে কি দেবো, আমি কোনগুলি দেওয়া শুরু করবো। তাহলে এখান থেকে দেবো কয় ঘর দেবো, আমি 6 ঘর দেবো। আমার তাহলে এই যে 1 2 3 4 5 6 এটা, তাহলে আমার 6টার মধ্যে আছে, আবার আমার অনাবৃত অংশ কি আমার এখানে নাই। তারপর আসো এটা এত, তারপর আসো 8.34
34 সমান, আচ্ছা এটার সাথে মিলে দিই একবার, আমি যোগ অঙ্ক এই ধরনের করবো তো ওগুলো পাশাপাশি লিখলে হবে বা উপর নিচে লিখলে হবে, সমস্যা নেই। তাহলে দেখো এখানে আমার 8 পয়েন্ট, এটা আমার দশমিকের আগে আমার পুনঃপুনিক ছাড়া, পুনঃপুনিক যেগুলো আছে পুনঃপুনিক ছাড়া যেভাবে আছে আমি ওইভাবে লিখে দেবো। তাহলে আমার 8 পয়েন্ট এটা লিখে ফেলছি। তাহলে আমার পুনঃপুনিক আছে 34। 34 আমি অনেকবার 34 আমার শেষের কোনো শেষ নাই। তাহলে 34 আমি কয়টা লিখবো এভাবে বারবার, ওই যে বারবার আবৃত 6টা আছে, আমার এই 6টা পূর্ণ করার জন্য যতটা হয় অনাবৃত অংশ লিখে অনাবৃত অংশ শূন্য, এখন 6টা লিখতে হবে দশমিকের পরে আমার 6 হবে। তাহলে আমার দেখো 34 34 34 34, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা পুনঃপুনিক দেবো, তাহলে 1 2 3 4 5 6 এখানে একটা দেবো। তবে একটু খেয়াল থাকে যেন, যেমন এটা একই সংখ্যা ছিল বুঝে এটা প্রথম আসে দুইটা হয়, প্রথমটাতে যদি পুনঃপুনিক হয় একই সংখ্যাতে পুনঃপুনিক আসে না, এটা 3 এটা পুরো পুরো তিনটা করব, প্রথমটাতে যেটা হবে পরেরটাতে এটা ওটাতে আসবে না, আরেকটা সংখ্যাটা আসবে। যেমন এটা দেখো এই যে 6.25, তাহলে 6 পয়েন্ট, তাহলে আমার দেখো এখানে তো কোনো অনাবৃত অংশ নাই, তাহলে 245 অনেকবার রিপিট হবে। তাহলে আমি দেখি এই যে কয় ঘর হবে, আমি এই যে দশমিকের পরে 6 ঘর আসতে হবে, এটা এই 6 মানে দশমিকের পরে আমার 6 ঘর, তাহলে আমার দশমিকের পরে আমার অনাবৃত অংশ তো নাই, তাহলে 6 ঘরের মধ্যে 6টা 6 ঘর আনতে হবে, 2 4 5 2 4 5 পিছন থেকে দেবো 1 2 3 4 5 6 6 ঘর, এটা দেখছো। তাহলে এটা 2 এর উপর পড়ছে, আরেকটা কত 5 এর 2 এর উপর আসে 5 এর, এই যেমন মিলে গেছে দেখো এটা এটা এটা। এখন এগুলো যেটা কিভাবে আসছে, এটা যে কথা ঠিক এটাকে যদি তুমি করো একইভাবে আসবে। তোমাকে যদি ওটা মিলাতে যাও তুমি অঙ্কটা ভুলে ফেলতে পারো, তবে এইভাবে হলে সবচেয়ে ভালো হবে আমার দৃষ্টিতে, যে অনাবৃত অংশ লিখবে রাবে কোনায়, আবৃত লেগে যোগ করে দিবে, দশমিকের পরে তুমি কখন নিবে ইজি। তাহলে আর মাথা তুমি যখন অঙ্কটা টেকনিকে করে ফেলতে পারবে তখন নিজে রিয়েলাইজ করতে পারবে যে অঙ্কটা কিভাবে আসছে। অর্থাৎ এই কথাটা আর এই কথাটা সেম, তবে এটা কিভাবে করবে, অনাবৃত আবৃত লেগে এটাকে পুনঃপুনিক দিতে হবে। তো যাক আমরা চলে আসি অনাবৃত আবৃতের সাথে আমাদের যোগ এবং বিয়োগ অঙ্কের সাথে আমাদের কি আছে সম্পর্ক আছে। যোগ বিয়োগ অঙ্ক করতে গেলেও আমাদেরকে সদৃশ করতে হবে, সদৃশ করা ছাড়া আমরা যোগ বিয়োগ অঙ্ক করতে পারবো না। তাহলে আমাদের 15 নম্বর আসো, 15 বড় ক নাম্বারটা প্রশ্নটা আছে 0.006 প্লাস 0.9 প্লাস 0.134 0.006 0.92 এর উপর আছে 0.134। তাহলে আমরা আগে সদৃশ করার জন্য তাহলে আমরা কি করব, তুমি ইচ্ছা করলে সংক্ষেপে লেখাটা লিখতে পারো আর না লিখলেও হবে, তবে আমরা সদৃশ করে ফেলতে হবে, এটাকে রাবে নিয়ে আসি আমরা। তাহলে আমরা আগে আবৃত আগে অনাবৃত লিখি, ধরো অনাবৃত অংশ আর আবৃত অংশ, এটা রাবে আমরা লিখে ফেলবো। এখানে দেখো অনাবৃত হচ্ছে দুটো সংখ্যা 0 0, মানে দুটো সংখ্যার উপর আমার কোনো বলি না 2, এখানে 0 এখানে 0, তো 2 0 0, তার মানে সবচেয়ে 2 0 0 এই তিনটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা 2, অবভিয়াসলি 2 এই যে 2, তাহলে আমরা এটা 2 অনাবৃত হচ্ছে 2। আবৃত আসো এখানে কোনো মানে একবার উপর আছে, একবার আছে এখানে কয় ঘর উপর আছে 2 ঘর উপর আছে, এখানে কয় ঘর 1 2 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 1 2 3, তা আমরা সঙ্গে 3 গুণ 6, তাহলে 6 2 যোগ করলে কত 8 ঘর, আমি যোগ করে ফেলবো 6 2 8 ঘর, তার মানে এই 8টা যে পাইলাম এটা দশমিকের পর আমার 8 ঘর হবে, এটা নিশ্চিত হয়ে গেলাম। দশমিকের পর আমি যদি 8 ঘর নিয়ে যাই তুমি দেখো, তাহলে আমি লিখি এখন 0.006, এটা লিখবো 0.92 0.134। সদৃশগুলো এমনভাবে করবো, আমরা যেহেতু যোগ করবো যোগ অঙ্কে আমরা সাধারণত একটা পর একটা সংখ্যা লিখে ওভাবে লিখবো, তাহলে আমরা আগে এটাকে কি করে ফেলি এই কাজটা করে ফেলি। তাহলে অনাবৃত হবে 2 ঘর, আবৃত হবে কয় ঘর 6 ঘর, মোট হবে দশমিকের পর 8 ঘর। তাহলে আমরা আগে এটাকে ধরি, এখানে দেখো অনাবৃত দশমিকের পরে পুনঃপুনিক ছাড়া যেটা আগে এটা লিখে ফেলবো, তাহলে পুনঃপুনিক 6, এর আগে এটার মধ্যে পুনঃপুনিক নাই আমি এটা লিখে ফেলি, তাহলে 0.66 এটা 00 এটা লিখে ফেলছি।
কারণ 0.00 কারণ এটার মধ্যে কোনো গুণই নাই। এটা আমি দুটা করা আছে দশমিকের পরে এদের দুটো আমি লিখে ফেলছি, এটা চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করবো কোনটা, এই যে এটাকে 6, এটা কত লিখবো এখন আসো, আমরা দুটো লিখে ফেলছি, আমার লাগবে না 8 ঘর, তাহলে 6 এটা কত লিখবো আর 6 ঘর, 8 করে তো কত লাগবে 6 ঘর, তাহলে এই যে 1 2 3 4 5 6, তাহলে মোট কয় ঘর হচ্ছে 1 2 3 4 5 6 7 8, দশমিকের আমার 8 ঘর হয়ে গেছে। তাহলে আমার কোন গুণে কয় করে দেবো, আমার 8 2 6 ঘর, তাহলে এখানে একটা দেবো, তাহলে 1 2 3 4 5 6, এই যে ইজি। এবার দেখো যে 0 পয়েন্ট আমাকে এটা লিখে ফেলতে হবে, 0 পয়েন্ট দশমিক সোজা দশমিক আমি লিখে ফেলবো, কিন্তু আমি 9 টু এটা অনাবৃত অংশ এখানে 9 এটা লেখা যাবে না, যে 9 টু এটা বার লিখবো, কবে লিখবো আমি লিখে ফেলি। এখন এটা যেহেতু পেয়েছি একটা, এই 9 2 9 2 9 2 9 2 এটা লিখে এই কোন শুধু একটা কোন লিখে দেবো, এই শুধু একটা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে অনাবৃত 2 ঘর হচ্ছে, আবৃত 6 ঘর হচ্ছে, মোট 8 ঘর। তাহলে এখানে আসো 0 পয়েন্ট আমার বারবার কি হবে 1 3 4 এটা রিপিট হবে, তাহলে আমি লিখে ফেললাম, এটা তো আর 0 পয়েন্ট এটা লিখে ফেললাম, এই যে সংখ্যা সংখ্যা লিখে 1 3 4 1 3 4 1 3, এই যেটা লেখার পরে এই কোন গুণ ছিল কোন গুণ দেব, এই কোন গুণ ছিল দিয়ে দেব, দেওয়ার পরে এখন দেখো তাহলে এটা কাজ নাই। এখন আমরা এটা যোগ করব, যোগ করতে গিয়ে তাহলে এইভাবে তিনটা রাখবো, হ্যাঁ এভাবে আমি তিনটা দাগ দিব। এখানে আমি ইচ্ছা করলে 3 ঘরও লিখতে পারবো, 2 ঘরও লিখতে পারবো, 1 ঘর, কিন্তু কেন লিখবো, যে হাতে 1 আসে তো, তুমি দেখো এখানে যদি 9 15 15 3 18, তাহলে এখানে 1 আসে, 2 আর আসে না, আবার 6 2 8 8 1 9, তার হাতের 1 এখানে আসতেছে, 6 2 8 8 1 9, এখানে যেহেতু 1 আসছে, তাহলে এখানে দুজন নিলে আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি 3 জন রাখতে পারি, কিন্তু কোনো কারণে যদি সংখ্যা যদি বেশি আসে এখানে পরিবর্তন হচ্ছে, তখন যতটা সংখ্যা তত রাখতে হবে, কিন্তু আমার এখানে 2 রেখে আমার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমি এখান থেকে লিখবো, এই যে 6 6, এই যে 9 2 4 1 আমি লিখে দিচ্ছি, হ্যাঁ 2 রেখেছি, আমার পরিবর্তন হবে না তো, এটা এটা আসলো আমার 9 15 15 3 18, যদি 2 আসতো তাহলে 2 আসলো কোনো সমস্যা হতো না, কারণ 1 আসছে তো 10 হয়ে যাচ্ছে, 11 হয়তো 12 আসতো, অসুবিধা নেই। তাহলে আমি এখান থেকে লিখবো যে কোন গুণিত থেকে এই দুইটা 9 2 4 1, এই যে 9 2 4 1, এবার যোগ করে ফেলি, 6 দিয়ে 8 8 1 কত 9, 6 দিয়ে 8 1 9, 9 15 15 19 9, 6 দিয়ে 8 8 1 9 9 6 15 15 আর 4 19 9 1 1, 6 দিয়ে 8 8 8 3 6 দিয়ে 11 11 12 1 6 দিয়ে 12 2 1 9 15 15 1 16 17 1 6 দিয়ে 8 8 8 7 12 13 3 1 9 15 15 আর 4 19, 6 দিয়ে 8 8 1 9 9 10 0 1 9 15 15 19 19 20 0, আর তাহলে 2 2 দিয়ে 4 দিলে 7 9 10 0 আর 1 এখানে চলে আসছে, এই কোনগুণিক শুধু যে কোনগুণিক আমি কোনগুণিক দিয়ে দিলাম এখানে। এখন এর মধ্যে কেন আবার আমরা সংকেত করা যায় কিনা কোনগুণিক দিয়ে, না যাচ্ছে না, তাহলে সুতরাং আমরা লিখতে পারি 0.006 plus 0.92 plus 0.134, সমান আমরা লিখতে পারি কি তাহলে 1.07 এটা आंसर। আমরা এই অংশটুকু আমরা বাদ দিচ্ছি, এর ভিতরে যেটা আছে সেই জিনিসটা, এটা হলো আমাদের নির্ণয় মান, এটা হলো আমাদের যোগফল। তো দ্রুত এটা বিয়োগ করা যায়, তোমার যদি মনে করো যদি বিয়োগ করতে হয়, ধরো মনে করো অঙ্ক বিয়োগ করা যাবে, তাহলে মোটামুটি ভাবে আমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো 16 ধরো খ, এটা করাইলাম আর কি, যোগের মতো করে 1
1 2 মাইনাস 3.45। তাহলে এখানে দেখো আমরা সদৃশ করে ফেলবো। সদৃশ করতে গেলে এখানে কোণগুণিক দুটো আছে, অনাবৃত অংশ এক ঘর আছে, এখানে নাই, তাহলে অনাবৃত হবে এক ঘর, অনাবৃত এক ঘর, কারণ এখানে এক ঘর আছে। আবৃত 2 আর এখানে 2 এর আগে বসে কত 2, তাহলে আবৃত হবে কত 2 ঘর, মোট দশমিকের পর আমার 2 ঘর হচ্ছে। তাহলে আমি 5.12 এটা লিখবো, তাহলে 5. আমার দেখো দশমিকের পর 3 ঘর, তাহলে দশমিকের পর আমার কয় ঘর হবে 3 ঘর, অনাবৃত এক ঘর 2 ঘর, তাহলে আমার এখানে বারবার লিখবো, কোনটা রিপিট হচ্ছে না 1 2 বারবার রিপিট হবে, তাহলে 1 2 আবার 1 2 এর ধরো 1 2 1 2 1 2 এভাবে আসবে, কিন্তু আমার দশমিকের পর কত লাগবে 3 ঘর, তাহলে 1 2 3, তাহলে এটা মুছে দিলাম। তাহলে আবৃত কয় ঘর, এই 2 ঘর, অনাবৃত এক ঘর রয়ে যাবে, এটা সেভ করলে চলে আসবে। তাহলে এখানে আসো 3.4 এটা চেঞ্জ করা যাবে, এটা রেখে দিলাম, 5 টাকে বারবার লিখতে পারবো, তো 5 কত লিখতে 5 2 লিখতে, তাহলে আমার বিয়োগ এরকম দাগ এক ওইটা। তাহলে দেখো এখন প্রথম মধ্যে দুই লিখলাম, অসুবিধা নেই, 2 1 5, তাহলে 5 থেকে বা এখন লিখলে হবে, এখানে দুই লিখলে অসুবিধা নেই। 5 থেকে 11 থেকে 5 থেকে 6 6 1, তাহলে কত 6, 9 থেকে 6 দিলে কত 6 1, 11 থেকে 6 দিলে কত 11 থেকে 6 দিলে 5 5, আর পরে হচ্ছে 9 থেকে 6 দিলে কত 6 5, 11 থেকে 5 দিলে 11 থেকে 5 দিলে কত 6 আর 1, তাহলে 5 থেকে 4 দিলে কত 1, অনুমানিক এই যে বরাবর আছে এই বরাবর দিয়ে দিলাম। তাহলে সুতরাং 5.12 অনুমানিক মাইনাস 2.45 সমান 1.665, এটা आंसर। তাহলে আমার এই দুটো আর লিখবো না, এই দুটো মানে যোগের জায়গায় শুধু আমরা বিয়োগ করে দেব, বিয়োগ শুধু দুটো হয়, তোমরা জানো দুটো হবে সাথে। তাহলে আমরা মোটামুটি ভাবে এতটুকু গেল। তোমরা বইয়ে 14 15 16, আমি এর আগের ক্লাসে অঙ্কগুলো করেছিলাম 14 15 16, এই তিনটা অঙ্ক ভালো করে করবে এবং ভালো করে প্র্যাকটিস করবে, আগে সদৃশ করাটা ভালো করে জানতে হবে, তারপর যোগ মোটামুটি ভাবে ইজি। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।